দর্শক, ঈদ মোবারক। মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। ঈদের 7 দিন ব্যাপী আয়োজন চলছে চ্যানেল 9-এর পর্দায় এবং প্রাত্যহিকভাবেই এই 7টা দিন আপনাদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে এই আয়োজনে, যেখানে আমরা একটি সিনেমার গল্প নিয়ে আপনাদের সাথে গল্প করার চেষ্টা করি এবং সেই গল্পগুলো শুনি আসলে ওই চলচ্চিত্রের কলাকুশলীদের মুখ থেকেই। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে এই 7 দিন আপনারা ঠিক রাত 9টায় চ্যানেল 9-এর পর্দায় দেখতে পারেন একটি ব্লকবাস্টার সিনেমা। সেই সিনেমার নেপথ্যের ঘটনাগুলোকেই আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি মেরিল সিরাম সোপ বার নিবেদিত তারার সিনে গল্প এই আয়োজনে। আমরা আজ যে সিনেমাটা নিয়ে গল্প করব সেটি এরই মধ্যে আমাদের ভালো লাগার যে লিস্ট রয়েছে সেই লিস্টের একেবারেই উপরের দিকের সিনেমা। আমি যদি একটু ভিন্নভাবে বলতে চাই তাহলে বলতে হবে বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা তুফান নিয়ে কথা হবে আজ। চলুন শুরুতে দেখে নিব ট্রেলার। তুফান মানুষ নয়, পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। সুপ্রিয় দর্শক, তুফান সফল ডিরেক্টর অ্যাক্টর জুটির প্রথম সিনেমা, যেখানে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি জুটিবদ্ধভাবে কাজ করেছেন এবং এই চলচ্চিত্রটি পেছনের সকল রেকর্ডকে ভেঙে মাত্র 10 দিনে 25 কোটি টাকার ব্যবসা সফল একটি ছবি, যেটি আসলে এই অল্প সময়ের মধ্যে একটি রেকর্ডও গড়ে তুলেছেন। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি সাফল্যের রেকর্ডটি গড়ে তুলেছেন তুফান চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের পেছনের ছোট ছোট কিছু গল্প তো নিশ্চয়ই আজকে আমরা তুলে ধরবো। চলুন দেখে নেই এই চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি কি জানাচ্ছেন আমাদেরকে। সুরঙ্গর পর আমরা ভাবছিলাম যে আমরা কমার্শিয়ালি এমন কিছু একটা সিনেমা করবো যেটা আমরা সিঙ্গেল স্ক্রিন এবং সব ধরনের অডিয়েন্সকে আমরা পেতে চাই। ওইরকম একদিন মনে আছে আমি সন্ধ্যার সময় শাকিল ভাইকে আমি গল্পটা শোনাই, তুফানের গল্পটা। শাকিল ভাই শুনে তো উনি ওনার চেয়ারে ছিল, ওনার চেয়ার থেকে আবার আমার পাশের চেয়ারে চলে আসে, মানে আমরা উত্তেজিত হয়ে যাই। তারপর শাকিল ভাই ওখান থেকে ফোন দিয়ে রনি ভাইকে ফোন দেয় এবং রনি ভাই চৌকি থেকে আসে। তারপর রনি ভাইকে আমি শোনাই গল্প। রনি ভাইকে রনি ভাইকে শোনার আগে যেটা হয়েছে যে শাকিল ভাই বলছে, শাকিল ভাইকে বললাম তুমি এটা কাকে চাও নায়ক হিসাবে, এটা কে? আমি শাকিব খান। বললো ঠিক আছে, আমি মিটিং সেট করতেছি। তারপরে মিটিং সেট করলো শাকিল ভাই। ওই মিটিংয়ের দিন রাত্রেবেলা রনি ভাই সাকিব ভাই বাসার গাড়িতে রনি ভাইকে আমি গল্প শোনালাম তুফানের, এখন মনে আছে। গল্প শুনলো, তারপর আমরা সাকিব ভাইকে গল্প শুনলো, সাকিব ভাই গল্প শোনাবো, সাকিব ভাই পছন্দ করলো। এরপর তো তুফানের জার্নি শুরু হলো। আমরা আদনান আকিব খানকে লক করলাম কো রাইটার হিসাবে, আমি আদনান আকিব খান, তারপরে আমরা মিলে এটা করলাম। এবং আমাদের প্রথম আমরা প্ল্যান করছিলাম হায়দ্রাবাদে শ্যুট করবো, হায়দ্রাবাদে একই করলাম। তারপর আমরা কলকাতাতে শ্যুট করলাম, বাংলাদেশে শ্যুট করলাম কিছু অংশ। টেবিল বানাই, কে থাকবে, ঘটনাটা কোথায়, ঘটনাটার সারমর্ম কী, এরকম করে 1, 2, 3, 4 করে দৃশ্যগুলো লিখে আগে রেডি করি। তারপরে এটার পরে আমি রাফির সাথে এবং অবশ্যই শাকিল ভাইয়ের সাথে আমরা এটা ডিসকাস করছি যে এই গল্পটাকে আমি এইভাবে ভাগ করতে পারি। অ্যান্ড দেন আমরা আসলে স্ক্রিন প্লেতে জাম্প করি যখন ওই লাইন আপটা একটা লক হয়। কারণ লাইন আপটার সাথে প্রডিউসারের সঙ্গে এটা নিয়েই মানে আমি ডেসক্রাইব করি, ডিরেক্টরকে করি, শাকিব খান ভাইকেও আমি সেম এটা নিয়ে ডেসক্রাইব করছি যে এইভাবে গল্পটা ভাবছি। তুফান রায়হান রাফির ছবি, তো রাফির সাথে তো আমার এর আগেও অনেকগুলো কাজ, রাফির প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, তারপর ওটিটির কাজ, হ্যাঁ। তো সব কিছু মিলে রাফির সাথে একটা চমৎকার সম্পর্ক আছে এবং বোঝাপড়াটাও আছে। একজন ডিরেক্টরের সাথে একজন অ্যাক্টরের যে বোঝাপড়াটা থাকে সেই বোঝাপড়াটাও চমৎকার আমাদের। তো সেদিক থেকে আমার কোনো টেনশন ছিল না। কিন্তু একটা জিনিস ছিল যে কলকাতায় যাব এবং এই ধরনের ছবি, তুফান যে ধরনের ছবি, এই ধরনের ছবিতে কিন্তু আমি সাধারণত অভিনয় করি নাই। এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। যা হয়েছিস আমাদের জন্যই তো হয়েছিস, বেঈমান একটা। কিন্তু ভুলে যেও না যে তুফানের জন্যই আজকে আমরা তলানিতে চলে যাওয়া দল থেকে সরকার গঠন করেছি। হেলথ, রোডস, হাইওয়ে, এগ্রিকালচার, ভূমি, ইভেন এডুকেশন, সমস্ত সেক্টর তুফান খেয়ে ফেলছে।
তুফানকে নিয়ে দেশবাসী সরকারের এই পজিশনে চরম নাখোশ। এক্সপিরিয়েন্স তুফানে কাজ করবার খুবই ভালো। একটা বিশাল আয়োজনের কাজ। তো যেটা হয় যে এর আগে আয়নাবাজি করেছিলাম, সেটা তো আমাদের একটা দেশের মানে আমাদের দেশের গল্প, পুরান ঢাকার গল্প। তো আমাদের সেট আপও পুরান ঢাকায় ছিল এবং সুন্দর ছিল, ওটার অভিজ্ঞতা একরকম। আর যখন আমি তুফান করলাম, ফিল্মটার স্ক্রিপ্টটাই হচ্ছে একটা লার্জার দেন লাইফ স্ক্রিপ্ট। সো অবভিয়াসলি যে স্ক্রিপ্ট লার্জার দেন লাইফ, সেটার অ্যারেঞ্জমেন্টও একটু লার্জার দেন লাইফই ছিল। সো এনজয় করেছি, অনেক কিছু শিখেছি, ভালো লেগেছে। ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। মন খারাপ? ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলে এত মন খারাপের দরকার নাই, বুঝলা? দুনিয়াতে যত হিরো দেখতেছো সবাই তো একসময় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এরপর ফোরগ্রাউন্ডে আসছে, স্টার হইছে, রিয়েল হিরো। তুমিও হবা। সুপ্রিয় দর্শক, আমরা তুফান চলচ্চিত্রটি নিয়ে কথা বলছি এবং আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে অর্থাৎ ঠিক রাত 9টায় আপনারা তুফান চলচ্চিত্রটি দেখতে পারবেন চ্যানেল 9-এর পর্দায়। এ পর্যায়ে গল্পের মাঝখান থেকে একটু বিরতিতে চাই, ফিরে আসব মেরিল সিরামসোব্বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে। সাথে নিশ্চয়ই থাকবেন। সুপ্রিয় দর্শক, মেরিল সিরামসোব্বার নিবেদিত তারা সিনে গল্প আয়োজনে বিরতির ভাগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গল্প করছি চলচ্চিত্র তুফান নিয়ে। সুপ্রিয় দর্শক, একটা চলচ্চিত্র নির্মাণ করা হয় একটা গল্পের উপরে ভিত্তি করে, তবে গল্পের পেছনে যে ছোট ছোট আরও অনেক গল্প তৈরি হয়ে যায় তাদের এই যাত্রার মধ্য দিয়ে, সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আমরা অনেক সময় জানতে পারি না, কারণ সেগুলো তো আর পর্দায় দেখা যায় না। তবে আজ দেখা যেতে পারে পর্দায়, কারণ এই 7 দিন ধরে আমরা এক একটা চলচ্চিত্রের নানা বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তেমনভাবেই চলুন দেখে নেই তুফানের কলাকুশলীরা কি বলছেন তুফান সম্পর্কে। অ্যান্ড আমি ফিল্ম লিখব এরকম কোনো প্ল্যান আমার ছিল না আফটার আয়নাবাজি। আমি অ্যাডভার্টাইজিংয়ে ফোকাসড। সো ওয়ান ফাইন ডে রায়ান রাফি কল্ড মি যে ভাই একটা সিনেমা লিখতে হবে, আসেন। জাস্ট এরকমই বিগিনিং, কোনো নাটকীয় না, জাস্ট এরকমই বিগিনিং। এবং আমি গেলাম, তারপরে সে আমাকে বলল যে প্রথমে আমাকে আরেকটা ফিল্মের কথা বলল। তারপরে আমরা সেই ফিল্মটা 1-2 মাস চলে গেল, সেই ফিল্মের আমাদের কোনো আর অগ্রগতি হলো না। এরপরে আমাকে আবার এই 2 মাস পরে আবার কল, এবং তারপরে কল করে আমাকে এই একটা গল্প বলল যে তখন আমরা নাম জানি না যে এই গল্পটার নাম কি, বাট গল্পটা এইটা, এবং ধারণা করা হচ্ছে যে শাকিব খান এটাতে অভিনয় করবেন। সো এরকম একটা ধারণা থেকে, এবং এটার প্রডিউসার হচ্ছে শাকিল ভাই আলফাই। অ্যান্ড আমি পরে জানতে পারলাম এটা SBF আলফাই। এগুলো আমি একটু পরে পরে জানতে পারলাম, কারণ আমি ওই ইন্ডাস্ট্রিতে খুব বেশি ছিলাম না, অ্যাডভার্টাইজিংয়েই ছিলাম। সো এই হচ্ছে বিগিনিং, যে আমি কিভাবে এটার ভিতরে ঢুকলাম। অ্যান্ড চিত্রনাট্য হচ্ছে যে তাহলে যখন আমাকে গল্পটা বললো, গল্পটা বলার পরে আমাদের চিত্রনাট্য বিভিন্নভাবে হয়, এক একজন এক একভাবে করে। আমি যেটা কাজটা করি সেটা হচ্ছে গল্পটা নিয়ে আগে ডিরেক্টরের সঙ্গে অনেক ব্রেনস্টর্মিং করি যে আচ্ছা ও কী ভাবছে, যেহেতু এটা গল্পটা রায়হান রাফির, তো ও কী ভাবছে। এবং আমি ওই কথা বলতে বলতেই আমার কিছু ইনপুট যায়, আচ্ছা এখানে এরকম হইতে পারে না, সে বললো হ্যাঁ এরকম হইতে পারে। সো আমরা গল্পটা আসলে মুখে মুখে, আসলে দেখা যায় যে চিত্রনাট্যের একটা খসড়া প্রথমে মুখে মুখে হয়ে যায়। প্রতিবাদের হাত ধরে বাড়তে থাকে পারিশ্রমিক। এটা যেরকম আসলে হিস্টোরিক্যাল জায়গায় চলে যাবে এটা আমরা বুঝতে পারিনি। এবং আমরা প্রত্যেকটা জিনিস তুফানে, গান থেকে শুরু করে অ্যাকশন, এবং এই যে এখন সবাই বন্দুক ইউজ করছে, বড় বড় বন্দুক, সেই বন্দুকে ইউজ স্টাইলিশভাবে। আমাদের ডিওপি ছিল তাসিন, দুর্দান্ত শ্যুট করেছিল আমাদের। ওটা তো অনেকগুলো ওয়ান টেক একটা অ্যাকশন সিন ছিল, যেটা আমার খুব পছন্দের। 4 মিনিটের হসপিটাল ওয়ান টেক শট। ওয়ান টেক আমি খুব পছন্দের, আমার সব সিনেমাতেই টুকটাক করে থাকে। তো আমি প্ল্যান করেছিলাম একটা অ্যাকশন হবে ওয়ান টেকে, এবং অ্যাকশনের মধ্যে দোতলাতে উঠবে, লিফট ওপেন হবে, লিফটে উঠবে, মানুষ মারা যাবে, অনেক মানুষ থাকবে। এবং অ্যাকশনের মধ্যেই আবার যেটা হবে, গাড়ির মধ্যে আগুন লাগবে, গাড়ি ব্লাস্ট হবে, এবং এটা ওয়ান টেকের মধ্যে হবে। এবং আসলে কিন্তু ওয়ান টেকের মধ্যে হয়েছে, ওটা কিন্তু নো VFX, আমরা অরিজিনালি এটা করেছি।
তো প্রথমে টিম ভেবেছিল এটা কোনোভাবে সম্ভব না, তারপর আমরা বললাম না এটা করতে হবে, তারপর আমার টিম বললো যে না আমরা এটা ঘটাবো। আমরা টানা 3-4 দিন রিহার্সাল করে দেন ওই অ্যাকশন প্ল্যানটা করলাম। যে এখনও ওই দিনও দেখলাম ফেসবুকে কেউ একজন এই ওয়ান টেক সিনটা শেয়ার দিয়েছে, এবং এখনও ওই তুফানে ওই অ্যাকশন সিনটাকে নিয়ে মানুষ কথা বলে। আসলে তোমারে আমি আমার নিজের বাপের চাইতে বেশি ভালোবাসি, মাথার উপর রাখছি আমি তোমারে, এইভাবে আগলায় রাখছি আমি তোমারে, আমি কোনোদিন তোমারে ছাইরা যাই নাই, আর সেই তুমি আমার সাথে বিবাদী করলা। আমি এনজয় করেছি, ওর সাথে কয়েকটা সিনে ছিল আমার সাথে, এবং সেই জায়গাগুলো আমি যথেষ্ট এনজয় করেছি, এবং অভিনয় করতে গিয়ে দেখেছি যে সে খুবই হেল্পফুল আর কি। মানে ও যে লেভেলের ধরেন যে স্টার, সেইটা অভিনয় করতে গিয়ে মনে হয় না আর কি। হ্যাঁ, সেটা সেই দূরত্বটা ছিল না আর কি। আমি তো ভাবছিলাম জনতা দল সরকার গঠন করবে। হোয়াট? মানে আমরা সরকার গঠন করব? আমাদের দল? কি বলে? হ্যাঁ, কিভাবে? হোয়াট ইজ দ্য প্ল্যান? আমার গান তো আমি আগেই শুনেছি। আমার গানটা নিয়ে আসলে রাফি অনেক হোপফুল ছিল, ওর খুব পছন্দের, ও খুবই পছন্দ করেছিল গানটি। তো আমি শুনেছি, তখনও কিছু বুঝিনি। তো পরে দেখলাম যে না, গানটা মানুষ অনেক পছন্দ করেছে। আর বাকি গানগুলো যেমন আই থিঙ্ক প্রথম ওদের শ্যুটের প্রথমেই বোধহয় গান দিয়ে শুরু হয়েছিল দুষ্টু কোকিল, এবং আমাদের শ্যুটের মাঝে থাকতে থাকতেই প্রবাবলি এটার একটু এডিট হয়ে গিয়েছিল ভিডিওটার, তখন আমাকে দেখিয়েছিল, এবং আমি গানটা শুনেই বলছি এটা তো ইনস্ট্যান্ট হিট। আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না সিনেমাকে? ও ওইসব পরে হবে, আগে রিহার্সালটা একটু করি, তারপর বলবো। আগে আমার প্রশ্নের উত্তর দাও, বলো। আমি তো তোমাকেই। সুপ্রিয় দর্শক, শুনছি আমরা তুফানের গল্প আরও হবে, তবে এ পর্যায়ে আরও একটা বিরতিতে যাচ্ছি। ফিরে আসবো মেরিল সিরামসোব্বার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে, সাথে নিশ্চয়ই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির ভাগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মেরিল সিরামসোব্বার নিবেদিত তারা সিনে গল্প আয়োজনে, যেখানে আজ আমরা কথা বলছি ব্লকবাস্টার সিনেমা তুফান নিয়ে, যে চলচ্চিত্রটি ঠিক রাত 9টায় আপনারা দেখতে পারবেন চ্যানেল 9-এর পর্দায়। সুপ্রিয় দর্শক, এই চলচ্চিত্র নিয়ে আমাদের আসলে নানা রকমের জল্পনা কল্পনা ছিল যখন চলচ্চিত্রটি আসলে আমরা মুক্তি পাইনি তখন থেকেই। যখন মুক্তি পেল বা তার আগেই যখন গান রিলিজ করলো, তখন কিন্তু অলরেডি আমাদের মুখে মুখে ঘুরে ফিরেছে দুষ্ট কোকিল গানটি। এ পর্যায়ে আমরা দুষ্ট কোকিল গানটি উপভোগ করব, চলুন দেখে নেই পর্দায়। বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট সবথেকে ভিউয়ের, মানে গানের দিক থেকে ইউটিউবে সবথেকে বেশি ভিউ গান তুফানের, দুষ্ট কোকিল এবং লাগে ওরা দোরা। মানে যত কিছু আছে ইউটিউবে, বাংলাদেশে ইউটিউবে সব থেকে বেশি বাংলাদেশ কন্টেন্টে সব থেকে বড় ভালো 1 নম্বর কন্টেন্টের অবস্থা এখন আছে দুষ্ট কোকিল এবং লাগে ওরা দোরা। এবং আপনারা যদি খেয়াল করেন, এর আগ পর্যন্ত বাংলাদেশে যত বিয়ে হইতো সব বিয়েতে হিন্দি গান হইতো। এখন আমাদের আমরা যে কোনো বিয়েতে আপনি যান, যত বড় লোক থেকে শুরু করে গরিব মানুষ এবং বিভিন্ন রকমের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সে বিয়েতে কিন্তু এই ধরনের গান হয়। তো এটা কিন্তু শুধুমাত্র একটা সিনেমার গান হয় না, এখন এটা পুরো একটা দেশের ওরকম গান হয়েছে যেটা মানুষ আসলে আনন্দে বাজে। দর্শক ইন্টারাক্ট করছে, এইটা হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা, যে এই জায়গায় দর্শক তালি দিছে বা এই জায়গায় দর্শক মন খারাপ করছে, এই জায়গায় দর্শক চিৎকার করছে। এবং তুফানে আমার মানে গুজবাম্প সিচুয়েশন হয়েছে যখন আমি দেখছি যে দর্শক যখন মানে চিৎকার করতেছে। আমি সনি স্কোয়ারে দেখছি, আমার খেয়াল আছে। সো দেখা যায় কি যে সিনেপ্লেক্সগুলোর দর্শকরা একটু কোয়াইট, একটু চুপচাপ। রাফি কিন্তু চমৎকারভাবে ক্যারেক্টারের একটা ডিজাইন বের করে দেয়। তার তো টোটাল ছবি নিয়ে একটা ডিজাইন আছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার নিয়েও কিন্তু রাফি ভাবে। তো সেইটা যখন ব্রিফ করে, সেই জায়গা, ওই যে আমি বললাম যে রাফির সাথে আমার বোঝাপড়াটা চমৎকার। তো ও যেটা বোঝাতে চায় সেটা আমি বুঝি, বুঝতে পারি আর কি, যে ও এইটা চাচ্ছে আর কি। তো আমি সেইভাবেই করার চেষ্টা করি। আর যেহেতু আমি একজন অভিনেতা, আমি তো আমার ভেতর দিয়েই ওই চরিত্রটাকে
স্থাপন করবো। তো সেই জায়গাটা হয় আর কি। মজা পরে করেছি, তখন প্রথম তো মজা করতে পারি না, বাট দেখি সোশ্যাল মিডিয়ায় যে একদিক দিয়ে একজন ওনাকে নিয়ে এরকম বলছে, আর উনি দিব্যি কাজ করে যাচ্ছে। উনি যে জানে না তা কিন্তু না, উনি সবই জানে, কিন্তু ওনাকে দেখে মনে কি উনি ইজ ডাজন্ট কেয়ার, উনি মোটেও এফেক্টেড না। সেই জানে যে এই কারণে বলছি, কারণ একদিন আমরা এরকম শুটিংয়ের পর বা ওদিন হয়তো ফাঁকা ছিল, আমরা সবাই বসেছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম, তো তখন আমরা হাসাহাসি করেছি এটা নিয়ে। তো উনি না একটু মাইন্ড করে নাই, মানে তখন বোঝা গেল উনি তো অবগত আছে যে এরকম একটা ঘটনা ঘটছে সোশ্যাল মিডিয়া, এবং উনি উল্টা হাসছে। এই শোনো না, আই এম অনেক সরি। হ্যাঁ, ওই আমার কারণে তোমাকে আজকে এভাবে বের করে দিছে। ঠিক আছে, আমার এইসব অভ্যাস আছে। তুফান ছিল আলফায়ের সাথে, রায়ান রাফির সাথে আমার করা একটা কাজ, যেই কাজটা আমরা আসলে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে এটা শুটিং হয়। তো সেইখানে আমার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা আমি খুব এনজয় করেছি। রাফি বলল যে ভাই এরকম একটা চরিত্র আছে এবং তুফান সিনেমার শুটিংটা আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আর যদি ওই নায়িকা তোর কথা বলছি আর তুই চোখগুলা দিয়ে যদি ওর দিকে তাকাইছিস, তোর চোখ দুইটা টেনে আনবো, ওরটাও টেনে আনবো, বুঝছিস? তোর নায়িকা কে? তোর আসল নায়িকা কে? তুমি? সুপ্রিয় দর্শক, আমরা তুফান চলচ্চিত্রটি নিয়ে কথা বলছি এবং আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে অর্থাৎ ঠিক রাত 9টায় আপনারা তুফান চলচ্চিত্রটি দেখতে পারবেন চ্যানেল 9-এর পর্দায়। এ পর্যায়ে গল্পের মাঝখান থেকে একটু বিরতিতে চাই, ফিরে আসবো মেরিল সিরাম সোববার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে, সাথে নিশ্চয়ই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির বিভাগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত তারার সিনে গল্প আয়োজনে, যেখানে আজ আমরা কথা বলছি সুপার ডুপার বাম্পার হিট সিনেমা তুফান নিয়ে। এই তুফান চলচ্চিত্রটা কিন্তু আজকে রাত 9টায় আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 9-এর পর্দায়, মিস করা কিন্তু যাবে না একেবারেই। সুপ্রিয় দর্শক, আপনাকে যদি তুফানের কথা বলা হয় তবে সবার আগে কি মনে আসে বলেন তো? এই সিনেমার গান। এই গানের অনুরোধ তার কাছে আসবেই। বলেন তো কোন গানটার কথা বলছি? চলুন, কি গানের কথা বলছি দেখে নেই পর্দায়। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোরা গোরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুফান যারা হলে দেখেছেন কিংবা দেখেননি তাদের জন্য একটা বিরাট ধামাকা সুখবর, সেটা হচ্ছে তুফান দেখা যাচ্ছে আজ রাত 9টায় চ্যানেল 9-এর পর্দায়, শুধুমাত্র চ্যানেল 9-এর পর্দায়, আর কোথাও নাই। আপনারা সবাই সপরিবারে এই ঈদে তুফান দেখুন। ভালো থাকুন, ঈদ মোবারক। চ্যানেল 9-এর পর্দায় ঠিক রাত 9টায় নিশ্চয়ই একটা তুফানি আমেজ ক্রিয়েট হয়ে যাবে এই সিনেমাটি আবারও দেখার মাধ্যমে। সিনেমা দেখবেন, ঈদ সুন্দর করে কাটাবেন। ঈদ মোবারক। চ্যানেল 9-এর সমস্ত দর্শকদের ঈদ মোবারক, এবং ঈদে চ্যানেল 9-এর দর্শকদের জন্য চ্যানেল 9 যেই সুন্দর একটা সিনেমার প্যাকেজ নিয়ে হাজির হয়েছে, আমি আশা করি যে আসলে দর্শক এই সমস্ত সিনেমাগুলো খুবই উপভোগ করবে এবং চ্যানেল 9-এর সাথেই থাকবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল তুফান নিয়ে গল্প। তবে তুফান চলচ্চিত্রটি পুরোপুরিভাবে উপভোগ করতে হবে চ্যানেল 9-এর পর্দায় ঠিক রাত 9টায়। আজকের মতো আমি নাহিদা আফরোজ সুমি বাড়ি ফিরছি, তবে আগামীকাল আবারও ফিরে আসব মেরিল সিরাম সোববার নিবেদিত তারার সিনে গল্প এই আয়োজনে। তখন গল্প করব রায়হান রাফি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র নিয়ে। তো প্রস্তুত থাকবেন আপনারা। আর এর মাঝখানে ঈদের সকল আয়োজনে আপনাদের পাশে রয়েছে চ্যানেল 9। আপনারাও থাকুন চ্যানেল 9-এর পাশে। সবাইকে আরও একবার যেতে যেতে জানাই ঈদ মোবারক।